আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার শুরু করতে যাচ্ছি। এই লেকচারটা তোমাদের ভবিষ্যৎ পড়াশোনা অথবা সামনে যে লেকচারগুলো আমাদের আসবে এবং সেগুলোতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের লেকচারটা খুবই মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে কেমিক্যাল রিঅ্যাকশন লেকচার নাম্বার 11 শুরু করতে যাচ্ছি আমরা। তো আজকের যে কনসেপ্টটা আমরা শুরু করব সেটা হলো প্রথমেই বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার বা এটা ইংলিশ নামটা হলো রিঅ্যাকশন রেট। বিক্রিয়ার হার বা রিঅ্যাকশন রেট বলতে আসলে আমরা কি বুঝে থাকি, একদমই সহজ কনসেপ্ট, ঠিক আছে। ধরো একটা রিঅ্যাকশন বা একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তাহলে আমরা বলতে পারি একটা রাসায়নিক বিক্রিয়া আসলে হয় কি। একটা রাসায়নিক বিক্রিয়ায় কিছু পরিমাণ বিক্রিয়ক থাকে, সেই কিছু পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে তারা উৎপাদ তৈরি করতেছে, তাই না ভাইয়া? সেটাই হচ্ছে, তার মানে আমরা বলতে পারি কিছু পরিমাণ রিঅ্যাকট্যান্ট থাকে, ঠিক না? আমি পুরোটাই লিখি তাহলে, রিঅ্যাকট্যান্ট, ঠিক আছে। এটা বলতে আমি বোঝাচ্ছি আসলে বিক্রিয়ক থাকবে এবং তারা বিক্রিয়া করে তৈরি করবে আসলে প্রোডাক্ট তৈরি করবে, বা আমরা বলতে পারি এটাকে তারা তৈরি করবে কিছু পরিমাণ উৎপাদ। তাহলে রিঅ্যাকট্যান্ট গুলা বিক্রিয়া করে তৈরি করবে আসলে প্রোডাক্ট। তাহলে এখানে কিছু আমাদের ব্যাপার বোঝার আছে, খেয়াল করো। প্রথমে খেয়াল করো, আমি একটা পাত্রের মধ্যে প্রথমে রিঅ্যাকট্যান্ট গুলা নেই বা বিক্রিয়ক গুলা নেই, মানে বিক্রিয়া শুরু করার জন্য দায়ী কে? বিক্রিয়ক গুলা, তাই না? এদের নাম কি? বিক্রিয়ক। তার মানে এরা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। তাহলে আমি বলতে পারি যে বিক্রিয়ার শুরুর সময় মানে টি ইজ ইকুয়াল টু, বলতে পারো 0 সময়ে। টি ইজ ইকুয়াল টু 0 সময় মানে কোনটা বোঝাচ্ছি আমি? মাত্র ধরো এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে মাত্র আমি কি দিলাম? রিঅ্যাকট্যান্ট গুলা দিলাম, তাই তো? ওই সময়টা আসলে কি কোনো বিক্রিয়া হয়েছে? এখনো কোনো উৎপাদ উৎপন্ন হয়েছে? কোনো উৎপাদ উৎপন্ন হয় নাই, জাস্ট শুধুমাত্র বিক্রিয়ক গুলা কাছাকাছি আসছে, এখন তারা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, তাই তো? ওই সময়টাকে আমি বলতেছি টি ইজ ইকুয়াল টু 0 সময়, মানে এখনো বিক্রিয়া শুরু হয় নাই, এখনো 0 সময়, তাই না? ওই সময়ের মধ্যে কিন্তু আমাদের 100%ই বিক্রিয়ক থাকে, কোনো ধরনের উৎপাদ থাকে না। এতটুকু আশা করি বুঝি আমরা, তাই না? যে বিক্রিয়া শুরুর সময় টি ইজ ইকুয়াল টু 0 সময় বলতে আসলে আমরা বুঝাচ্ছি যে বিক্রিয়া শুরুর সময়। এটা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? বিক্রিয়া শুরুর সময়। বিক্রিয়া শুরুর সময়, শুরু বলতে 0 সময়, বিক্রিয়া শুরুর সময় হয় কি? বিক্রিয়া শুরুর সময় নর্মালি আমাদের কিন্তু বিক্রিয়ক থাকে 100%। বিক্রিয়ক কতটুকু থাকে? বিক্রিয়ক থাকে একদম 100, শতকরা 100% বিক্রিয়া থাকে, মানে হোল বিক্রিয়া থাকে। তুমি এখানে 1 ধরতে পারো, 100%কে তুমি 1 ধরতে পারো, একই হিসাব। তো 100 আমি ধরলাম যে 100% বিক্রিয়ক থাকবে, কিন্তু প্রোডাক্ট থাকবে একদম 0 পরিমাণ। টি ইজ ইকুয়াল টু 0 সময় বিক্রিয়ক থাকবে 100, প্রোডাক্ট থাকবে 0। তো যতই আস্তে আস্তে সময় গড়াবে, ধর আমি বললাম টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড পরে, কি বললাম? এক মিনিট, আমি বললাম টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড যখন হয়েছে, টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড যখন হয়েছে, আমি বললাম যে বিক্রিয়ক বিক্রিয়া করছে। তো বিক্রিয়ক বিক্রিয়া করার পর কি প্রোডাক্ট উৎপন্ন করছে না? হ্যাঁ, সে তো আর বসে নাই, সে বিক্রিয়কগুলো বিক্রিয়া করার পরে সে প্রোডাক্ট উৎপন্ন করছে। তার মানে প্রোডাক্ট উৎপন্ন করার পরে ধরলাম বিক্রিয়ক কি কমে গেছে না? কারণ কিছু পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে ফেলছে, ঠিক না? তো আমি ধরলাম যেখানে এখন বিক্রিয়ক বাকি আছে 70, বিক্রিয়ক বাকি আছে 70, তার মানে কতটুকু উৎপাদ উৎপন্ন হয়েছে? 30। ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করো। শুরুতে বিক্রিয়ক ছিল 100, উৎপাদ ছিল 0। তারপরে কিছুক্ষণ সময় যখন গড়াইছে, যত বেশি সময় গড়াবে তত বেশি বিক্রিয়কগুলো বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে, উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে, তাই না? এই উৎপাদ কি 0 ছিল, এখন হয়েছে 30, আর বিক্রিয়ক ছিল 100, এখন হয়েছে 70। 70 আর 30 মিলে কি আগের মতো 100 থাকতেছে না? কারণ পরিমাণ তো আর বাড়তে পারবে না, পরিমাণ তো ফিক্স থাকবে। এবার আমি বললাম যে আরো সময় গড়ালো, আমি ধরলাম যে টি ইজ ইকুয়াল টু, ধরলাম যে আরো 5 সেকেন্ড গেল, মানে শুরু থেকে 10 সেকেন্ড সময় গেল। এই 10 সেকেন্ড সময় আমি বললাম যে বিক্রিয়ক আবার কমছে, বিক্রিয়ক কমার পরে সে হয়েছে 40, তো সে কত হবে? সে হবে ধরো 60, তাই তো? এইভাবে বিক্রিয়া চলতে থাকবে, চলার পর এক সময় তারা সাম্যাবস্থায় আসবে, এটা আমি পরে আলোচনা করবো। জাস্ট এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি যে যখন বিক্রিয়া শুরু হবে তখন কিন্তু আমাদের বিক্রিয়ক থাকবে একদম শতকরা 100 ভাগই এবং প্রোডাক্ট থাকবেই না। কিন্তু যত বেশি সময় গড়াবে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে এবং বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে এবং উৎপাদের পরিমাণ বাড়তে
থাকবে। তো এখানে একটা ব্যাপার অবজার্ভ করছো তোমরা যে আসলে এখানে 70 থেকে 40 হলো, তার মানে বা এখান থেকে চিন্তা করতে পারো, সমস্যা নেই, যে আমি এখান থেকে চিন্তা করি যে 70 থেকে 40 হলো, তার মানে আমরা বলতে পারি বিক্রিয়ক 30 হ্রাস পাইছে, তাই না? বিক্রিয়ক 30% হ্রাস পাইছে, 30 হ্রাস পেয়েছে, বিক্রিয়ক কি 30 হ্রাস পেয়েছে। ঠিক অপরভাবে বলতে পারি আমরা যে উৎপাদ আগে ছিল 30, এখন হচ্ছে 60, তার মানে কি উৎপাদ 30 বৃদ্ধি পেয়েছে, 30 বৃদ্ধি পেয়েছে। কথাটা কিন্তু বুঝবে না, যত বেশি বিক্রিয়া হচ্ছে, সময় গড়াচ্ছে, তত বেশি বিক্রিয়কগুলো হ্রাস পাচ্ছে আর উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবং এটা কিন্তু সমান হারে, যে বিক্রিয়ক যতটুকু হ্রাস পাবে উৎপাদ তো ঠিক ততটুকুই বৃদ্ধি পাবে, তাই না? এটা তো হওয়া উচিত যে সময়ের সাথে সাথে বিক্রিয়ক হ্রাস পাচ্ছে আর উৎপাদ বৃদ্ধি পাচ্ছে। কথাটা কিন্তু মনে রেখো যে সময়ের সাথে সাথে বিক্রিয়ক হ্রাস পাচ্ছে, উৎপাদ বৃদ্ধি পাচ্ছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার বা রিঅ্যাকশন রেট। তার মানে আমরা এই ব্যাপারটাকে আমরা এখন সহজেই ক্লাসিফাই করতে পারি। কিভাবে ক্লাসিফাই করতে পারি? এটাকে আমরা বলতে পারি, নিচে লিখি, যে সময়ের পরিবর্তনের সাথে সময়ের পরিবর্তনের সাথে বিক্রিয়ক বা উৎপাদের হ্রাস বা বৃদ্ধির হার, তাই না? বিক্রিয়কের, আমি এভাবে লিখি, দাঁড়াও 1 মিনিট, সময়ের পরিবর্তনের সাথে বিক্রিয়কের হ্রাস অথবা উৎপাদের বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। বিক্রিয়ার হার বলে। আমরা কি বললাম? যে বিক্রিয়ার হার বলতে আমরা বোঝাচ্ছি সময়ের পরিবর্তনের সাথে সাথে বিক্রিয়কের হ্রাস পাওয়া এবং উৎপাদের বৃদ্ধি পাওয়ার যে হার, হ্যাঁ, সময়ের সাপেক্ষে হিসাবটা করছে জন্য হার। আমরা কখনো হার হিসাব করি যখন আমরা সময়ের সাপেক্ষে কোনো কিছু হিসাব করি, তখন আমরা হার কথাটা ইউজ করি, তাই না? হারকে আমরা বিক্রিয়ার হার বলতে পারি। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি যে কতটুকু হারে বিক্রিয়াটা হচ্ছে, এটা সহজেই বোঝা যায় যে কতটুকু হারে বিক্রিয়াটা হচ্ছে। 30 হ্রাস পেয়ে 30 বৃদ্ধি পাচ্ছে, এটাই আসলে বিক্রিয়ার হারকে মেন করতেছে। ঠিক আছে, আমরা কনসেপ্টটা আরেকটু ডেভেলপ করি। তার মানে এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বিক্রিয়ার হারের আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কিরকম হবে, বা বিক্রিয়ার হারকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এটা একদমই সহজ বিষয়। তো আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার বলতে আসলে আমরা বুঝাচ্ছি, বিক্রিয়ার হার হলো বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু হবে, আচ্ছা দাগটা সোজা দেওয়া উচিত, বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু হবে বিক্রিয়ক বা উৎপাদের যে কোনো একটা, তাই না, উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন আর ডিভাইড বাই হবে সময়ের পরিবর্তন। তার মানে এখান থেকে বুঝলাম এই বিক্রিয়া হারে এই সূত্রটা তাহলে কোথা থেকে আসলো? ওই আমাদের কনসেপ্ট থেকে আসছে। আমি সেখানে ধরে নিয়েছিলাম যে সময়ের শুরুতে বিক্রিয়ক কিন্তু আছে 100%। কি বলেছিলাম? 1 মিনিট। সময়ের শুরুতে বিক্রিয়ক আছে 100%, বাট আমাদের যখন আমরা স্টয়কিওমেট্রিক হিসাব করব তখন কিন্তু আমাদের সবকিছু হিসাব করা হয়ে থাকে ঘনমাত্রাতে, মানে মোলারিটি এককে, তাই না? মোলারিটি এককে আমাদের হিসাব করা হয়ে থাকে, এককে হিসাব করা হয়ে থাকে, আমাদের মোলারিটি একক হিসাব করা হয়ে থাকে। যেমন খেয়াল করো, আমি তোমাকে বলছিলাম যে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট পাচ্ছ, তাহলে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট পাওয়ার সময় টি ইজ ইকুয়াল টু 0 সময় যদি তোমার, ধরো আমি বললাম যে 100 মোলার আছে, এখানে আছে 0 মোলার, তারপরে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে বললাম এখানে হয়ে গেছে তোমার 60 মোলার, আর এখানে হয়ে গেছে তোমার হলো 40 মোলার উৎপন্ন ঘনমাত্রা, আসলে মোলার না দিয়ে আমরা মোলও বলতে পারি, তো এইভাবে উৎপন্ন হয়েছে আর কি। তার ব্যাপারটা আসলে এরকমই যে
বেশিরভাগ সময় তোমার মোলার হিসাব, ঘনমাত্রা হিসাব করা হয়ে থাকে। কি হিসাব করা থাকে? পরিমাণটা ঘনমাত্রা বা মোলে, ঘনমাত্রা বা মোল হিসাব করা হয়ে থাকে, ঠিক না? ঘনমাত্রা বা মোল হিসাব করা থাকে। এবং ঘনমাত্রা বা মোল তোমরা অলরেডি পড়ে এসেছো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে, যে ঘনমাত্রা বলতে আসলে আমরা সূত্রটা আশা করি সবাই তোমাদের কাছে পরিচিত, যে ঘনমাত্রা এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইজ ইকুয়াল টু হয়, বা অনেকে সি দ্বারা প্রকাশ করতে পারে, এন বাই ভি, তাই না? এই সূত্রটা আশা করি সবার কাছে আমাদের পরিচিত, বা আমি তোমাদের পড়াবো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে। ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কি? এন বাই ভি। এখানে অবশ্যই এন ফোর কি? এন ফোর আমাদের মোল সংখ্যা, আর ভি কি? লিটার এককে আয়তন। ভি কি? লিটার এককে আয়তন, মিলিলিটার না কিন্তু, লিটার এককে আয়তন। তো ঘনমাত্রা ইজ ইকুয়াল টু এন বাই ভি। আমরা এইভাবে পড়েছিলাম যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, সংখ্যাটা কি? ভিকে আমরা 1 বানিয়ে দিয়েছিলাম না? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে আমরা ওই দ্রবণের ঘনমাত্রা বলে থাকি। তার মানে আমরা ঘনমাত্রাটা হিসাব করতে পারি। এবং তুমি যদি পুরো বিক্রিয়াটাকে 1 লিটার পাত্রের মধ্যে ঘটাও, তার মানে ভি তো তোমার ফিক্সড, তার মানে তখন তুমি মোল দিয়ে হিসাব করতে পারবা, 100 মোল, 60 মোল, কারণ সবার জন্য তো ভি 1 লিটার। তার মানে সবার ক্ষেত্রেই মোল যা, ঘনমাত্রা যা। এখানে এরকম হয় যে ভি এর মান যদি 1 লিটার হয়, তার মানে কি? ভি যদি 1 হয়ে যায়, তার মানে কি? এস ইজ ইকুয়াল টু কি? এন ডিভাইডেড বাই 1, আর নিচে 1 তো লেখা লাগে না, তার মানে এস ইজ ইকুয়াল টু হবে 1 এন, তাই না? এস ইজ ইকুয়াল টু কি হবে? এন হবে। তার মানে যদি ভি এর মান 1 লিটার হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঘনমাত্রা যে কথা, মোল সংখ্যা কিন্তু একই কথা হয়ে থাকে। যাক, এগুলো আমাদের আগের চ্যাপ্টারে পড়া, এগুলো আমি বেসিক আশা করি তোমরা জেনে এসেছো বা তোমরা জানবা, না জন্য সমস্যা নাই। এখানে জাস্ট তোমরা বুঝতে পারতেছো কি হচ্ছে, যে আমরা বিক্রিয়ার হারটা বা পরিমাণটা ঘনমাত্রায় বা মোলারিটিতে হিসাব করি, তাই না? এই জন্য কিন্তু আমি বলছি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিক্রিয়কের হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা যে পরিবর্তন হয়, সেটা কিন্তু আসলে বিক্রিয়ার হার প্রকাশ করছে, তাই না? ওই যে 30 বৃদ্ধি পাইছে বা 30 হ্রাস পাইছে, এটা আসলে বিক্রিয়ার হারের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন তোমাদের যদি চিন্তা করা হয়, এই রিয়াকশন রেটকে আমরা তোমার নর্মালি আর দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে? হ্যাঁ, এটা প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি যে তাহলে আর ইজ ইকুয়াল টু হলো উপরে ঘনমাত্রা পরিবর্তন, তো ঘনমাত্রা পরিবর্তনকে আমরা প্রকাশ করতে পারি ডেল এস দ্বারা, যেহেতু পরিবর্তন, আর সময়ের পরিবর্তনকে প্রকাশ করতে পারি ডেল টি দ্বারা, তাই না? ডেল টি মানে কি? সময়ের পরিবর্তন। ডেল মানে কি? পরিবর্তন বোঝায়। ডেল মানে কি বোঝায়? পরিবর্তন বোঝায়, তাই না? এটাও কিন্তু ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন আমরা হতে পারি। এখন আমাদের উদ্দেশ্য হলো এই রিয়াকশন রেট বা বিক্রিয়া হারের একক নির্ণয় করা। তো এখন বলো তো ভাইয়া, একক কি হবে? একদম সোজা না? একক কি হবে বলো? এককটা একদমই সোজা। আমরা একক কিভাবে নির্ণয় করি? আমরা জাস্ট যে সমীকরণগুলা বা যেই পদগুলো আমাদের ইউজ হয়েছে এই সূত্রের মধ্যে, সেগুলোর একক বসাই, তারপরে আমরা এটাকে মিনিমাইজ করার পরে যেটা আসে সেটা আমাদের তার একক। মানে রিয়াকশন রেটের একক হবে, বলতো ঘনমাত্রার পরিবর্তন একক কি হবে? বা ঘনমাত্রার পরিবর্তন মানে কি? ঘনমাত্রার এককই, তাই না? যে ঘনমাত্রা একক কি? মোল পার লিটার। ঘনমাত্রা একক কি? মোল পার লিটার। ঘনমাত্রা একক হলো কি? মোল পার লিটার। তাহলে সময় একক কি বলতো? সময় একক অবশ্যই আমরা সেকেন্ডে বসাবো, তার মানে হবে সেকেন্ড। এখানে তুমি চাইলে মিনিটে বসাতে পারো, তুমি আওয়ারে বসাতে পারো, ঘন্টায় বসাতে পারো, তুমি যে যা ইচ্ছা বসাতে পারো, কোনো সমস্যা আমাদের নাই। বাট ঘনমাত্রাটা মোল পার লিটারে বসতে হবে। তাহলে এখন খেয়াল করো, এটাকে যদি একটু মিনিমাইজ করো, তাহলে কি হয়? এই যে মোল, লিটার নিচে এসে পড়বে লিটার ইন্টু সেকেন্ড, তাই তো? তাহলে এটাকে করলে কি হয়? এটাকে করলে হয় মোল, যেহেতু লিটার নিচে আসে, সেকেন্ড নিচে আসে, তার মানে কি কি লেখা যায়? লিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। তো সহজ কথা, মোল পার লিটার সেকেন্ড ইনভার্স 1, মোল পার লিটার সেকেন্ড ইনভার্স 1, মোল পার লিটার সেকেন্ড ইনভার্স 1। এটাই আসলে আমাদের বিক্রিয়ার হারের একক, মোল পার লিটার সেকেন্ড ইনভার্স 1। এবং আমরা কিন্তু পড়ে এসেছি যে ঘনমাত্রাটা মোল পার লিটারকে কিন্তু আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ হতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আর একক এভাবে বলা যায় যে এম আর সেকেন্ড ইনভার্স 1, মানে মোল পার লিটারকে আমরা এম দ্বারা প্রকাশ করছি। 2 মোলার 3 মোলার আমরা এইভাবে এম লিখি না? এটা এই এম ফোর কি? এম ফোর হলো মোল পার লিটার, এম ফোর কি? মোল পার লিটার। এবং সেখান থেকে কিন্তু সূত্রটা এসেছে মোল উপরে আর লিটার নিচে, ভি নিচে। তাহলে আর ইজিক্যাল টু কি? এম পার এম সেকেন্ড ইনভার্স 1। এটাও কিন্তু বলা যায় 1 সেকেন্ডে। কথা মানে কি? যে 1 সেকেন্ডে কতটুকু ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে, সেটাই ওই রিয়াকশনের বিক্রিয়ার হারকে ইন্ডিকেট করতেছে। আশা করছি যে বিক্রিয়ার হার নিয়ে তোমাদের যাবতীয় সকল সমস্যার সমাধান হয়ে গেছে, ঠিক আছে? বিক্রিয়ার হারের ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পারছি। এবার আসো আমরা সামনে অগ্রসর হই। এবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া পড়ে এসেছি, তা আমাদের এই মূল আলোচনা এখন থেকে শুরু হবে উভমুখী বিক্রিয়া নিয়ে। কারণ উভমুখী বিক্রিয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ বিক্রিয়া আসলে উভমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়াটা নিয়ে আমাদের স্টাডি করতে হবে, তাই না? তাহলে আসো উভমুখী বিক্রিয়া নিয়ে কিছু কথা বলি। উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া খেয়াল করো, এখানে কতগুলো জিনিস বোঝার আছে, ঠিক আছে? কি কি বোঝার আছে দেখো তো। তোমাকে আমি বললাম যে এ বিক্রিয়ক আর বি বিক্রিয়ক মিলে তোমার যেটা উভমুখী বিক্রিয়া, ডাক দিলাম এভাবে, সি আর ডি উৎপন্ন করেছে।
এবং একইভাবে এই সি আর ডি উৎপাদগুলো কি বসে আছে না, এইগুলোও কি করতেছে একই হারে আবার এ প্লাস বি উৎপন্ন করতেছে। এটা একটা উপমুখী বিক্রিয়ার উদাহরণ, তাই না? এটা কি, এটা একটা উপমুখী বিক্রিয়ার উদাহরণ। এখানে হলো যে কিছু পরিমাণ বিক্রিয়ক মানে এ আর বি তারা বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করছে এবং একইভাবে সি আর ডি বিক্রিয়া করে আবার তারা এ আর বি উৎপন্ন করছে। এটা একটা উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। এখানে দেখো দুটা দাগ দিচ্ছি আমি, এটা বোঝাচ্ছে এ আর বি মিলে, উপরের দাগটা যেটা আমাদের ওই যে আমরা আকাশে কালা দাগ দিয়ে দিয়েছি যে এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে এটা কি সামনের দিকে যাচ্ছে না? ধরো তোমাকে আমি বললাম যে এখানে একটা লোককে দাঁড় করাই দিছো, ঠিক আছে, এখানে একটা লোককে দাঁড় করাই দিছো, বা ধরো এখানে তুমি দাঁড়ায় আছো, তুমি কি দেখবা যে এটা তোমার সামনে জিনিস, তাই না? তো এ আর বি মিলে সি আর ডি উৎপন্ন হচ্ছে, এটা তোমার জন্য। দেখো আমি কি বলতেছি, এটা তোমার জন্য কি হবে, সম্মুখমুখী বিক্রিয়া, তাই না? সম্মুখমুখে মানে কি সামনের দিকে, ফরওয়ার্ডে এ প্লাস বি মিলে সি প্লাস ডি মানে সামনের দিকে অগ্রসর হচ্ছে, মানে কি ফরওয়ার্ডে অগ্রসর হচ্ছে। এই জন্য এবং এই সময় তার বিক্রিয়া হার থাকবে একটা, তাই না? বিক্রিয়া হার মানে কি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার সময় যে পরিমাণ ঘনমাত্রা পরিবর্তন ঘটে, তার মানে এটা তো বিক্রিয়া হার। এটাকে আমরা বলতে পারি সম্মুখমুখী বিক্রিয়া হার। কি বলে এটাকে আমরা? সম্মুখমুখী। মাত্র পরে আসলাম আমাদের, না? সম্মুখমুখী কেন বললাম? কারণ এটা ফরওয়ার্ডে অগ্রসর হচ্ছে। সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার, বা ইংলিশে বলতে পারো ফরওয়ার্ড রিয়াকশন রেট, তাই তো? ফরওয়ার্ড রিয়াকশন রেট। আর এই যে আমাদের নিচের যে দাগটা আছে এটা মিন করতেছে কি বলতো ভাইয়া? তোমার কাছে কি মনে হচ্ছে? এটা পিছনের দিকে আসতেছে, মানে সি প্লাস ডি থেকে উল্টা আবার এ প্লাস ডি এ প্লাস বি উৎপন্ন হচ্ছে। তার মানে তোমার কাছে মনে হবে এটা কি ব্যাকওয়ার্ড, মানে কি পিছন থেকে সামনের দিকে আসতেছে। তা এটা তোমার কাছে কি মনে হবে? পশ্চাৎমুখী বা পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার। খণ্ড তো ইউজ করা হয় মেবি। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, বা আমরা বলতে পারি যে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট। ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট। তো খেয়াল করবে, এটাকে আমরা বলতেছি ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট। তার মানে এখানে দুইটা ঘটনা ঘটছে, তোমার কাছে মনে হচ্ছে এটা ফরওয়ার্ড আর এটা মনে হচ্ছে ব্যাকওয়ার্ড। এখন আমি যদি সেম কাজটাই আবার এখানে করতাম, মানে এখানে একটা লোক বসায় দিতাম, তো কিন্তু তখন কিন্তু ওর কাছে মনে হইতো এইটা ফরওয়ার্ড, মানে সি প্লাস ডি থেকে এ প্লাস বি হচ্ছে, এটা তার কাছে ফরওয়ার্ড মনে হইতো এবং এটা তার কাছে ব্যাকওয়ার্ড মনে হইতো। ঠিক আছে? তো ওই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না, ওটা তোমাকে কখনো বলবেও না। মানে আমি বললাম আর কি যে ব্যাপারটা আসলে ফিল করার বিষয়, তাই না? যে এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে নাকি সি প্লাস ডি থেকে এ প্লাস বি হচ্ছে, এটা আসলে মানে নর্মালি আমরা ধরে নিই এটাই বিক্রিয়ক। কারণ এখানে তো আসলে প্রাইমারিলি বা প্রাথমিকভাবে তুমি তো একটা বিক্রিয়া শুরু করবা বিক্রিয়ক দিয়েই, তাই না? তো আমরা ধরলাম যে এ প্লাস বি আসলে সে প্রাইমারি বিক্রিয়ক ছিল এবং তুমি এখানে দাঁড়ায় আসো এবং তোমার কাছে মনে হচ্ছে এ প্লাস বি মিলে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে এবং সি প্লাস ডি মিলে আবার এ প্লাস বি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? এবং যখন এটা চলতে থাকবে তখন যদি আমি একটা লোককে এখানে বসাই দিই তখন কিন্তু তার কাছে আবার উল্টা মনে হতে পারে যে এইটা বিক্রিয়ক এটা উৎপাদ। তো সেও ভুল না, তুমিও ভুল না। ঠিক আছে? তা আমরা নিরপেক্ষ থেকে তোমাকে চিন্তা করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। তাহলে এটাকে আমরা বলে থাকি সম্মুখমুখী বিক্রিয়ার হার আর এটাকে আমরা বলে থাকি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। এতটুকু কনসেপ্ট আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আসলে নামকরণটা আমি করলাম। এটা হলো ফরওয়ার্ড রিয়াকশন রেট। এখন থেকে আমি এগুলোকে প্রকাশ করব এফ আর দ্বারা। আর এটা কি ব্যাকওয়ার্ড রিয়াকশন, এটাকে আমি প্রকাশ করব বি আর দ্বারা। ঠিক আছে? এটা মানে ফরওয়ার্ড সামনের দিকে আর এটা হলো ব্যাকওয়ার্ড বুঝাচ্ছি। এখান থেকেই মূলত জন্ম হয় রাসায়নিক সাম্যাবস্থার। ঠিক আছে? আমি কি বললাম ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা। এখান থেকে মূলত জন্ম নেয় আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। চলো আমরা আমাদের মেইন আলোচনায় ঢুকে যাই। রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা, বা আমরা বলতে পারি is a chemical equilibrium, chemical equilibrium বা রাসায়নিক সাম্যাবস্থা। ঠিক আছে? এই টার্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাসায়নিক সাম্যাবস্থা আসলে আমরা বলতে আসলে কি বুঝাচ্ছি, বা সাম্য কথাটা মানে আসলে কি, রাসায়নিক সাম্যাবস্থা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে? রাসায়নিক সাম্যাবস্থার মূল কথাটা হলো যে এটা অবশ্যই কোনো একটা উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ঘটবে। তো মনে রাখবা
একটা জিনিস বলো তো, যে কোনো উভমুখী বিক্রিয়া কিন্তু কখনো শেষ হয় না, মানে কখনো এরকম হবে না যে এ প্লাস বি পুরো নিঃশেষ হয়ে যাবে। যদি এ প্লাস বি বিক্রিয়া করতে করতে একদম শেষই হয়ে যায়, তাহলে তো সেটা উভমুখী বলা চলবে না, জাস্ট একমুখী হয়ে যাবে, যে এ প্লাস বি সব শেষ এবং সবগুলো সি আর প্লাস ডি উৎপন্ন করে ফেলছে। উভমুখী বিক্রিয়া কখনো শেষ হবে না, মানে তোমার দ্রবণের মধ্যে কিছু পরিমাণ এ প্লাস বিও থাকবে, আবার কিছু পরিমাণ সি প্লাস ডিও থাকবে, কখনো এটা কি শেষ হবে না, তাদের মধ্যে একটা কি একটা ব্যালেন্স থাকবে, একটা ব্যালেন্স অবস্থা থাকবে। আমরা বলতে পারি যে কোনো উভমুখী বিক্রিয়ায় কোনো উভমুখী বিক্রিয়ায় কখনো শেষ হয় না, কখনো শেষ হয় না। তারপর আমরা বলতে পারি যে কোনো সময়ে কোনো সময়ে বিক্রিয়ার ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান হয়ে যায়, তখন বিক্রিয়াটি রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করেছে বলে ধরে নেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম ভাইয়া, যে কোনো উভমুখী বিক্রিয়া কখনোই কিন্তু শেষ হবে না, কিন্তু কোনো সময় এমন হবে যে এই যে এ আর বি যতটুকু হারে সিআরডি উৎপন্ন করছে, আবার সেম ভাবে সিআরডি ওই সময় ততটুকু হারে আবার এ বি উৎপন্ন করছে, ওই অবস্থাকে আমরা বলবো রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কথাটা কি বুঝতে পারছি ভাইয়া? যে বিক্রিয়কগুলা ভেঙে উৎপন্ন করছে। দেখো এই জিনিসটা আসলে কি রিঅ্যাক্ট্যান্ট, আর এটা কি, এটা হলো প্রোডাক্ট। তার মানে রিঅ্যাক্ট্যান্ট যেই হারে প্রোডাক্ট উৎপন্ন করছে, প্রোডাক্ট তো ঠিক সেই হারে রিঅ্যাক্ট্যান্ট উৎপন্ন করছে। এই অবস্থাকে আমরা বলে থাকি রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। চলো এই জিনিসটাকে আমরা আরেকটু ডিটেলস, আরেকটু সুন্দরভাবে একটা এক্সাম্পলের সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি যে রাসায়নিক সাম্যাবস্থাটা আসলে কিসের ভিত্তিতে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। দেখো তোমাকে আমি বললাম যে ধরো একটা চেম্বার বা একটা ঘরও বলতে পারো, ঘরটা আমি একটু বৃত্তাকার রাখি আমার সুবিধার জন্য। ধরো এরকম টাইপের একটা ঘরে আছে এবং এই ঘরে কিছু মানুষ আছে। তোমাদের উদাহরণটা আমি আগেও দিয়েছিলাম, তো আমি এখানে আবার যেহেতু এই টপিকটাই আমাদের এখানে শুরু, তো আমি এখানে আবার একটু বিষয়টাকে আর একটু ডিটেলস আর একটু ব্রডলি এক্সপ্লেন করি। দেখো এখানে আমি বললাম যে এখানে কিছু লোক আছে, লোকগুলাকে আমি ধরো যে ডট দিয়ে দিলাম, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 10 জনের বেশি দিলাম না। তো আমি বললাম এগুলা কি কতগুলা লোক, ঠিক আছে, এগুলা কতগুলা কি আছে লোক আছে। তাহলে এই লোকগুলাকে তুমি কল্পনা করতে পারো ওই যে বিক্রিয়কের সাথে, তাই না? এরা কি আমাদের রিঅ্যাক্টেন্ট, তাই না? এরা বিক্রিয়া করবে, কি সাথে তুলনা করতে পারো? বিক্রিয়কের সাথে তুলনা করতে পারো। তুলনা করো কার সাথে? এই লোকগুলোকে তুলনা করো বিক্রিয়কের সাথে। তো যখন এখানে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হবে, তখন কি হবে বলো তো ভাইয়া? এখানে কি হবে বলো? ধরো বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হলো, তো উৎপাদ তৈরি হওয়ার পরে ধরো আমি বললাম যে ধরো এরকম দিলাম, তো আমি বললাম যে বিক্রিয়ক থেকে এই বিক্রিয়কগুলো বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পরে তারা উৎপাদ তৈরি করলো, তাই না? আমি বললাম যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করার পরে এটা রিঅ্যাক্ট্যান্ট এবং তারা উৎপাদ তৈরি করলো। আমি বললাম 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8, 8টা পরিমাণ বিক্রিয়ক প্রথমে প্রাইমারি উৎপন্ন করলো। এখন শুধু কি বিক্রিয়ক উৎপন্ন হবে? হ্যাঁ, কথা কিন্তু বুঝবে। প্রথমে বিক্রিয়কগুলো বিক্রিয়া করার পর উৎপাদ তৈরি করলো। আমি ধরলাম এটা উভমুখী বিক্রিয়া, অবশ্যই উভমুখী বিক্রিয়ার মধ্যে হবে এরকম যে উৎপাদগুলো কিন্তু আবার কি করবে, বিক্রিয়া উৎপন্ন করবে। আচ্ছা তুমি এক কাজ করো, তোমাকে আমি এইভাবে না বলি, ঠিক আছে, এইভাবে না বলি, 1 মিনিট, আমি তোমাকে বলি এটা হলো ঘর নাম্বার 1, এটা হলো ঘর নাম্বার 2, ঘর নাম্বার 2, ঘর নাম্বার 1, ঘর নাম্বার 2। এখানে প্রথমে 10 জন লোক ছিল, 10 জন লোক থেকে
এই ঘর নাম্বার 1 থেকে ঘর নাম্বার 2-তে 8 জন লোক এসে পড়লো, 8 জন লোক এসে পড়ছে। এসে পড়ার পরে তাহলে এখানে কজন বাকি আছে? বাকি আছে 2 জন, তাই না? বাকি আছে 2 জন। কি বললাম, প্রথমে 10 জন লোক ছিল, 10 জন লোক থাকার পরে এখান থেকে 8 জন লোক চলে গেছে এদিকে। এখানে আসে পরে কজন? এখানে আছে মতো এখন 2 জন। আর এখানে কতটুকু আছে? এখানে 8 জন আছে, তাই না? এই লোকগুলো আমি এগুলো বুঝাচ্ছি যে প্রথমে একটা ঘরে তোমার 10 জন লোক ছিল, পরে এই ঘর থেকে ওই ঘরের মধ্যে চলে গেল 8 জন লোক, তার মানে এখানে আছে এখন 2 জন। আবার বললাম যে এই ঘর আবার স্থির নাই, এই ঘর থেকে আবার লোক আসা শুরু করছে, এই ঘর থেকে আবার কি লোক আসা শুরু করছে। তো এই ঘর থেকে লোক আসলে কত আমি বললাম যে তোমাদের এই ঘরে আবার তখন 1 4 এই 5 আবার 6 7, ঠিক আছে? এখান থেকে 2 জন থেকে আবার হয়ে গেছে 7 জন, তার মানে এখানে থাকবে 3 জন। কথা কিন্তু বোঝার চেষ্টা করবে যে প্রথমে কিন্তু আমি বললাম এখানে 10 জন ছিল, 10 জন থেকে 8 জন এখানে গেছে, আবার 8 জন থেকে এখানে প্রথম আবার বললাম যে 5 জন এখানে এসে পড়ছে, এখানে আছে 7 জন, এখানে আছে কতজন? এখানে আছে মোট এখন 7 জন, আর এখানে তোমার এখন আছে 3 জন, 3 জন। তার এইভাবে কতক্ষণ আমি বললাম যে এইভাবে তারা বেশ কিছুক্ষণ আসা যাওয়া করলো, ঠিক না? এইভাবে তারা বেশ কিছুক্ষণ কি আসা যাওয়া করলো। আমি বললাম এইভাবে লোকগুলো বেশ কিছুক্ষণ আসা যাওয়া করলো। মিনিট, বললাম আসা যাওয়া করলো, ঠিক আছে? কিছুক্ষণ পর নিম্নের 3টি অবস্থা অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা রয়েছে। কোন 3টা অবস্থা? চলো এই 3টা অবস্থাকে আমরা এখন আস্তে আস্তে এক্সপ্লেন করার চেষ্টা করব। কোন 3টা অবস্থা সম্ভাবনা রয়েছে? প্রথম সম্ভাবনা এরকম হতে পারে, প্রথম সম্ভাবনা এটা কি হতে পারে? এরকম হতে পারে যে এই দুটো 1 নম্বর ঘর আর 2 নম্বর ঘর, তাই না? তাহলে এই যে আমি 1 নম্বর ঘরকে আমি আবার একটু আঁকলাম, আবার আমি এখানে 2 নম্বর ঘরকে আঁকলাম, 2টা ঘরকে আমি এখানে আঁকলাম। এবং এই 2টা ঘরের মধ্যে ধরো এরকম হইলো মোট 10 জন ছিল না, এখানে ধরো 5 জন রাখলাম, এই 1 এই 2 এই 3 এই 4 এই 5, এখানেও 5 জন রাখলাম, 2 3 4 আর হলো 5। এটা কি? এটা হলো ঘর নাম্বার 1, এটা হলো ঘর নাম্বার 2। এই অবস্থায় এসে তারা কিন্তু আসা যাওয়া থামায় নেই, কথাটা কিন্তু বুঝে ভাইয়া। তারা কিন্তু আসা যাওয়া থামায় নেই। এই ঘরে 5 জন আছে, এই ঘরে 5 জন আছে, কিন্তু এই ঘর থেকেও এই ঘরে মানুষ যাচ্ছে এখনো, আবার এই ঘর থেকেও এই ঘরে মানুষ এখনো যাচ্ছে, কিন্তু যাওয়ার রেটটা সমান। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাওয়ার রেট সমান বলতে কি, একই সময়ে একই টাইমে এই ঘর থেকেও 2 জন এই ঘর থেকে 2 জন এই ঘরে যাচ্ছে, আবার ওই একই সময়ে এই ঘর থেকেও এই ঘরে 2 জন যাচ্ছে, 2 জন যাচ্ছে। কথা কিন্তু ভাই বুঝছো যে এই দুই ঘরে এখন মানুষের সংখ্যা সমান, এখানেও 5 জন এখানেও 5 জন, কিন্তু তারা কিন্তু আসা যাওয়া থামায় নাই। এই ঘর থেকেও 2 জন এই ঘরে যাচ্ছে, আবার এই ঘর থেকেও 2 জন এই ঘরে যাচ্ছে, তারা কিন্তু আসা যাওয়া এখনো থামায় নেই। এখন তুমি যদি ধরো তুমি 3rd পারসন, তুমি এখান থেকে দেখতেছো নাটকটা, যে কি নাটক এখানে হচ্ছে, তোমার কাছে মনে হবে কি জানো ভাইয়া, এই ঘরেও আছে 5 জন, তাই না? আবার এই ঘরেও আছে 5 জন, কারণ তুমি এই জিনিসটা ফিল করতে পারবে না। কারণ কি? কারণ ওই যে একই সময় ওই সার্টেন মুভমেন্টে এই ঘর থেকেও 2 জন যাচ্ছে, এই ঘর থেকে 2 জন যাচ্ছে, তার নেট রেজাল্ট কি? শূন্য না? যে এই ঘর থেকেও 2 জন যাচ্ছে, এই ঘর থেকেও 2 জন যাচ্ছে। ও যদি 2 জন হারায়, ও যখনই 2 জন হারাবে, ও আবার ঠিক তখন 2 জন গ্রহণ করে ফেলবে, ও দিয়ে দিবে। আবার সেম ভাবে ও যখনই 2 জন হারাবে,
আবার ফরওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে সে আবার দুজন গ্রহণ করে ফেলবে। তা তোমার কাছে মনে হচ্ছে রিঅ্যাকশন থেমে গেছে, আসলে কিন্তু রিঅ্যাকশন থামে নাই, তাদের রিঅ্যাকশন রেটগুলো সমান হয়ে গেছে। এটা কি ছিল বলো তো ভাইয়া? ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট না? এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট। এটা ছিল আমাদের কি? ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট। এটা কি ছিল আমাদের? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট, এটা যদি বিক্রিয়কের উৎপাদ হয়, তাই না? ঘরগুলোকে আমরা বিক্রিয়ক উৎপাদ দিয়ে চিন্তা করছি, বিক্রিয়ক আর উৎপাদ দিয়ে চিন্তা করছি। তার মানে হ্যাঁ, বিক্রিয়কে 5 জন আছে, উৎপাদেও 5 জন আছে, দুজনেরই 5 জন বলতে আমি ধরো মোলারিটি বা মোল বুঝাচ্ছি, হ্যাঁ, পরিমাণটা সমান আর কি। এখানেও 5 জন, এখানেও 5 জন, তাই না? এই 5 জনের মধ্যে কিন্তু আমাদের, তোমার কাছে মনে হচ্ছে 5 জন ফিক্সড হয়ে গেছে, আসলে কিন্তু ফিক্সড হয় নাই। আসলে কি? আসলে কিন্তু তার এখানে কিন্তু ফিক্সড হয় নাই, তাদের রিঅ্যাকশন রেট সমান হয়ে গেছে। একই সময়ে একই মুহূর্তে ও দুজন গেইন করছে, আবার ও দুজন হারাচ্ছেও, আবার গেইনও করতেছে, আবার ও দুজন হারাচ্ছেও, আবার কি অর্জনও করতেছে। এটা সম্ভাবনা হতে পারে। আরেকটা সম্ভাবনা হতে পারে, আসলে বুঝতে পারছি। হ্যাঁ, এবার আসো দ্বিতীয় সম্ভাবনা হতে পারে এরকম। দ্বিতীয়, আচ্ছা এখানে মনে রাখবা, এক্ষেত্রে কিন্তু আমাদের বিক্রিয়ক এর পরিমাণ এরকম আমাদের লাগবে। হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করো। বিক্রিয়কের পরিমাণ ইজ ইকুয়াল টু উৎপাদের পরিমাণ, তাই না? এখানেও 5 জন, এখানেও 5 জন। বিক্রিয়কের পরিমাণ ইজ ইকুয়াল টু উৎপাদের পরিমাণ। এবং আবার বলতে পারি যে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু হবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। এই কিন্তু সমান, যে বিক্রিয়কের পরিমাণ এবং উৎপাদের পরিমাণও সমান এবং এই রিঅ্যাকশন রেটটা সমান। সাম্যাবস্থা অর্জনের জন্য এই অবস্থাকে আমরা সাম্যাবস্থা বলি, ঠিক আছে? দেখো, মানে ও দুজন হারাচ্ছে, আবার দুজনই পাচ্ছে, ও দুজন হারাচ্ছে, দুজনই পাচ্ছে, এটাকে আমরা সাম্যাবস্থা বলে থাকি। এবং এটাই কিন্তু আমাদের পূর্ব শর্ত সাম্যাবস্থা হওয়ার জন্য। এটা কিন্তু আমাদের না, এটা হতে পারে, না হতে পারে, এটাই আমি বলতেছি। এখন আমরা যাব আমাদের দ্বিতীয় সম্ভাবনার মধ্যে। দ্বিতীয় সম্ভাবনা বলতেছি এরকম যে ধরো ঘর নাম্বার 1 সেট করে রাখলাম, আর এটা হলো তোমার ঘর নাম্বার 2, দুইটা ঘর আমি আবার রাখলাম, এবং এখানে আমি বললাম ঘর নাম্বার 1 এবং ঘর নাম্বার 2। এখন তোমাকে আমি বললাম এখানে আছে তোমার 7 জন, 4 5 6 7, আর এখানে তোমার আছে 3 জন তাহলে। হ্যাঁ, এবং এখান থেকে এখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। আমি বললাম এখানেও একই টাইমে 2 জন যাচ্ছে, আবার এখানে একই টাইমে 2 জন এই পাশে যাচ্ছে, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবা রিঅ্যাকশন রেট কিন্তু সমান। হ্যাঁ, তো তুমি যখন এখানে থাকবা, তো তোমার কাছে মনে হবে ওইখানে এখানে 3 জন আছে, আর এখানে মনে হবে তোমার কাছে কি 7 জনই আছে। বাট তারা কি রিঅ্যাকশন থামা দিচ্ছে? না, রিঅ্যাকশন কিন্তু থামা যায়নি। ওই একই মুহূর্তে, একই সময়ে ওই একই মানে চোখের পলকে এটাও 2 জনকে হারাচ্ছে, আবার একই সাথে ও কিন্তু 2 জনকে এখান থেকে পাচ্ছেও, ঠিক না? তার মানে এটা কিন্তু রাসায়নিক সাম্যাবস্থায় আছে। তো এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু ঠিক না যে বিক্রিয়কের পরিমাণ কিন্তু বেশি, তাই না? কারণ বিক্রিয়কের 7 জন আছে, আর এখানে আছে 3 জন, তার মানে এখানে কিন্তু বিক্রিয়কের পরিমাণ বেশি, বিক্রিয়কের পরিমাণটা বেশি উৎপাদের পরিমাণ থেকে, উৎপাদের পরিমাণ থাকে। কিন্তু ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু হবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা কিন্তু রাসায়নিক সাম্যাবস্থায় অর্জিত হয়েছে। রাসায়নিক সাম্যাবস্থা কি অর্জিত হয়েছে? তার মানে এটাও কিন্তু হতে পারে, এমন না যে রাসায়নিক সাম্যাবস্থাতে পরিমাণের উপর নির্ভর করবে, কখনোই না। রাসায়নিক সাম্যাবস্থা নির্ভর করবে যে তারা একটা লেভেলে পৌঁছানোর পরে, একটা অবস্থায় পৌঁছানোর পরে তারা কিভাবে রিঅ্যাকশনকে লিড করতেছে, তারা কি ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান রাখছে কিনা। এটাই আসলে রাসায়নিক সাম্যাবস্থা। মানে কেউ হারাচ্ছে, মানে এটা হলো এমন একটা অবস্থা, এই অবস্থায় কারো দেওয়ারও কিছু নাই, কারো পাওয়ারও কিছু নাই। মানে ও 2 জন হারাচ্ছে, আবার সাথে সাথে ও 2 জন পেয়ে যাচ্ছে, আবার সেম ভাবে ও কিন্তু ও স্টেবল, এই অবস্থায় স্টেবল, ও 3টা নিয়েই খুশি, ও 7টা নিয়েই খুশি। আবার একই সময়ে ও যখন 2টা হারাচ্ছে, আবার ঠিক সেই সময় 2টা পেয়ে যাচ্ছে, তো ও খুশি আছে। আবার ও ঠিক একইভাবে ও যখনই 2টা হারাচ্ছে, আবার ঠিক তখনই 2টা পেয়ে যাচ্ছে, তো ও খুশি আছে। এই অবস্থাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। পরিমাণটা এখানে ডিপেন্ড করতেছে না, এবং পরিমাণ নিয়ে তাকে সে খুশি ছিলই। আর যখন তারা বিক্রিয়া শুরু করার পর তারা যখন ক্রমাগত বিক্রিয়া করার পরে 2 জনের কাছে সুযোগ ছিল বিক্রিয়ক থেকে উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়ার জন্য, ঠিক আছে? এবং তারা এমন একটা অবস্থায় পৌঁছাইছে যেখানে তারা স্টেবিলিটি অর্জন করার পরই, স্টেবল অবস্থায় পৌঁছানোর পরই এই রাসায়নিক সাম্যাবস্থা অর্জন করছে তারা, ঠিক আছে? তারা কিন্তু এমন না যে তারা তোমার ধরো যে মানে তাদের বাধ্য করছে আমরা, তাদের প্রথমে আমি কি করছি,
যে তোমরা অবাধে বিক্রিয়া করো, তারা বিক্রিয়া করার পরেই তারা নিজেরাই চুজ করছে যে আমি এখানে 7 জন থাকবো, এখানে আমি 3 জন থাকবো। ধর এই ঘরের ক্যাপাসিটি কম, তো এখানে 3 জন থাকতে পারে, তো এখানে তারা কমফোর্টেবল। এখানে ক্যাপাসিটি বড়, 7 জন থাকতে পারে, এখানে তারা কমফোর্টেবল। এই কমফোর্টেবল অবস্থায় পৌঁছানোর পরে তারা কিন্তু রিঅ্যাকশন থামানি, তখনও কিন্তু তারা এই রিঅ্যাকশনটা বজায় রাখছে। তাহলে কিন্তু হারটা কিন্তু সমান রাখছে। হারটা সমান রাখলে আমরা বলতে পারবো তার রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছাইছে। আবার সেভাবে এটা হতে পারে না এখন। তবে এখন বুঝতে পারতেছো যে তৃতীয় সম্ভাবনা কি হবে। তৃতীয় সম্ভাবনা বলতে তৃতীয় সম্ভাবনা কি হবে, একদমই সহজ। তৃতীয় সম্ভাবনাটা মিন করতেছে যে আবার আমি আঁকলাম ঘর নাম্বার 1, আবার আমি আঁকলাম ঘর নাম্বার 2। তাহলে এখানে হইতেছে ঘর নাম্বার 1, এটা হলো ঘর নাম্বার 2। তাহলে এই ক্ষেত্রে আমি বললাম যে বিক্রিয়কে আছে 3 জন, ধরো আর কি, আমি ধরে নিচ্ছি আর কি পরিমাণটা। এখানে আমি ধরলাম 7 জন, 3, 4, 5, 6, 7 জন আছে, হ্যাঁ পরিমাণটা। তারপর এখানে দেখো কি হইতেছে, এখানেও কিন্তু তারা বিক্রিয়া করছে, 2 জন আর 2 জন। তোমার কাছে মনে হবে কি এখানে আছে 7 আর এখানে আছে 3। তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের উৎপাদের পরিমাণ মানে প্রোডাক্টের পরিমাণ বেশি আমাদের রিঅ্যাকট্যান্ট থেকে, তাই তো? এটা কিন্তু হতে পারে, কোনো সমস্যা নেই। বাট ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু হবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। এটাই আমাদের পূর্ব শর্ত আমাদের রাসায়নিক সাম্যাবস্থা অর্জনের জন্য। হ্যাঁ, তারা দুজনেই খুশি, সে 3 জন নিয়ে খুশি, সে 7 জন নিয়েই খুশি। তারপরেও তারা বিক্রিয়া থামায়নি, 2 জন করে এক্সচেঞ্জ করতেছে, একই সময়ে একই মুহূর্তে করতেছে, এই জন্য তাদের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এই অবস্থাকে আমরা বলে থাকি রাসায়নিক সাম্যাবস্থা। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। রাসায়নিক সাম্যাবস্থা আসলে বলতে আমরা আসলে কি বুঝি, ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। ঠিক আছে, এই সম্পর্কিত আমাদের অনেকগুলো গ্রাফ আছে, সেই গ্রাফগুলো আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবো। এখন দেখো আমরা কিছু গ্রাফ নিয়ে আলোচনা করি, চলো। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের এমসিকিউগুলোর জন্য। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, এখানে আমরা 3টা গ্রাফ মোটামুটিভাবে দেখবো যে 3টা গ্রাফ আসলে কি মিন করতেছে। ঠিক আছে, প্রথম যে গ্রাফটা আমি দেখাতে চাচ্ছি সেটা হলো, দেখো আর বললাম এই, আচ্ছা আমি আরো কয়েকটা এখানে 1 মিনিট, এখানে একটা গ্রাফ দেখাবো, এখানে একটা গ্রাফ দেখাবো, আর একটা গ্রাফ এখানে আঁকবো, আবার একটা গ্রাফ, এখানে একটা গ্রাফ, 3টা গ্রাফ এখানে আমি তোমাদের আলোচনা করবো আজকে। প্রথম যে গ্রাফটা, এই গ্রাফটা আমাদের বিক্রিয়ার হারের সাথে আমাদের সময়ের গ্রাফ। কার গ্রাফ? সময়ের গ্রাফ, তাই তো? এটা হলো তোমার 0 সময়। এইদিকে গেলে টাইম বাড়বে, আর এদিকে গেলে রিঅ্যাকশন রেট বা বিক্রিয়ার হার বাড়বে। একটা কথা আমাকে বলতো ভাইয়া, যে যখন রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, প্রথমে T=0 সময়ে তো রিঅ্যাকটেন্ট ছিল 100%, প্রোডাক্ট ছিল 0%, তাই না? তার মানে প্রোডাক্ট থেকে যে রিঅ্যাকটেন্ট হবে এটা কি সম্ভব? হবে না কিন্তু, কারণ রিঅ্যাকটেন্টই তো সব কিছু আছে। রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্টে যাবে, তারপর প্রোডাক্ট একটা সার্টেন কনসেন্ট্রেশন অর্জন করার পরে সে আবার রিঅ্যাকটেন্টের মধ্যে ফেরত আসতে পারবে, দেন উপমুখীতে আসতে পারে। বাট প্রথমে তো রিঅ্যাকটেন্টটি কি হাইস্ট পরিমাণে আছে এবং সম্মুখমুখী বিক্রিয়ার হারটাই কিন্তু হাইস্টে আছে, তাই না? T= যখন 5 সেকেন্ড হবে তখন এটা 70 হলো, এটা 30 হলো। এখন দেখো কিন্তু প্রোডাক্টের অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়তেছে, আর প্রোডাক্টের অ্যামাউন্ট বাড়লে এই সময় এসে কিন্তু এরকম একটা অবস্থা সৃষ্টি হবে, রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট, তাই না? তার মানে প্রথম অবস্থায় কিন্তু ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কিন্তু অনেক বেশি, ঠিক আছে? কিন্তু যতই সময় গড়াচ্ছে প্রোডাক্টের পরিমাণও বাড়তেছে, আর প্রোডাক্টের পরিমাণ বাড়া মানে কি? প্রোডাক্টের পরিমাণ বাড়া মানে হলো যে এই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটও কি বাড়া, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটই বাড়া, তাই না? এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট যখন বাড়বে তখন কিন্তু একইভাবে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা কমতে থাকবে, কারণ প্রথম তো শুধু রিঅ্যাকটেন্ট ছিল 100%, এই জন্য সে তীব্র বেগে প্রোডাক্ট উৎপন্ন করছে, তেমন রেটটা অনেক বেশি ছিল। কিন্তু যখনই তোমার প্রোডাক্ট উৎপন্ন হওয়া শুরু করলো, প্রোডাক্টের অ্যামাউন্ট বাড়া শুরু করলো, তখনই কিন্তু আবার
প্রোডাক্ট তার বিক্রিয়ার হারকে বাড়াইলো, বিক্রিয়ার হারকে বাড়ানোর পরে সে সম্মুখমুখী বিক্রিয়ার হারটাকে একটু কমাই দিল, কারণ সে তার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটকে বাড়াইছে। তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট যেহেতু বাড়াইছে, তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট তার থেকে একটু কমে যাবে, এবং একটা সময় রাসায়নিক সাম্যাবস্থা কি হবে, যে তার দুজনের মান সমান হয়ে যাবে। রিঅ্যাকশন রেট, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট যা হবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট তাই হয়ে যাবে। তাহলে এই জিনিসটা যদি আমরা গ্রাফে প্লট করি, তাহলে সেটা কিরকম আসবে বলো তো ভাইয়া? প্রথমে খেয়াল করো, একটা গ্রাফ আসবে এরকম, ঠিক আছে? খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আরেকটা গ্রাফ আসবে এরকম, খুবই সুন্দরভাবে আমরা এখানে চিন্তা করলাম আসলে কি হচ্ছে। এই সবুজ কালিটা বোঝাচ্ছে বিক্রিয়কের বিক্রিয়ার হার, সবুজ কালিটা কি বোঝাচ্ছে, বা অগ্রবর্তী বা সম্মুখমুখী বিক্রিয়ার হারকে বোঝাচ্ছে, বা ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটকে বোঝাচ্ছে। দেখো তো ভাইয়া, এই পয়েন্টটা কি, অনেক উচ্চ বিক্রিয়ার হার না? এটা কি, যত তুমি উপরে যাবা তত বিক্রিয়ার হার বাড়বে। তার মানে ওই যে বিক্রিয়ার শুরুতে কিন্তু ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অনেক বেশি, অনেক উপরে আছে। কিন্তু এই দেখো বিক্রিয়ার শুরুতে মানে জিরো সময়, এটা কি সময় না? এটা টি মানে কি, এই এক্স অক্ষ কি বোঝাচ্ছে? এক্স অক্ষ তোমার সময় বোঝাচ্ছে, আর ওয়াই অক্ষ কি বোঝাচ্ছে? ওয়াই অক্ষ তোমার বিক্রিয়ার হার বোঝাচ্ছে। তাহলে এই দেখো T=0 সময়ে বিক্রিয়কের বিক্রিয়ার হার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট অনেক বেশি ছিল, কিন্তু T=0 সময়ে উৎপাদ যেটা, এটা হলো কি ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, আর এইটা হলো তোমার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। এটা হলো কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। তখন কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন শূন্য ছিল, এই যে তো এখানে মিশে গেছে। তার মানে কি T=0 সময় ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট শূন্য ছিল, আর ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কিন্তু আমাদের হাইস্ট ছিল। যতই বেশি সময় গড়াইছে, যত বেশি সময় মানে দেখো গ্রাফগুলো এদিকে অগ্রসর হচ্ছে, মানে কি সময় আস্তে আস্তে বাড়তেছে বা সময় অগ্রসর হচ্ছে। যত বেশি সময় অগ্রসর হচ্ছে ততই কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট উপরের দিকে উঠছে, মানে কি সে বাড়তেছে, আর ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কিন্তু কমতেছে। কমতে এমন একটা সময় আসছে যখন তারা দুজনে কি হয়ে গেছে, দেখো এখানে মিলে গেছে। মিলে যাওয়া মানে কি, এখানে কিন্তু কি হয়েছে, এখানে কিন্তু ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু হবে এই যে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট। এটাকে আমরা কি বলে থাকি, সে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাকে আমরা কি বলে থাকি, এটা কখন, যখন সাম্যাবস্থা অর্জন হয়। তখন কি হয়, যখন আমাদের সাম্যাবস্থা অর্জন হয়। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা ভাইয়া? আশা করি বুঝতে পারা উচিত। এই গ্রাফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে বিক্রিয়া হারের সাথে সময়ের গ্রাফটা কিন্তু এইভাবে মেন করতেছে। শুরুতে সম্মুখমুখী বিক্রিয়া অনেক বেশি ছিল, কারণ উৎপাদই ছিল না, তো ব্যাকওয়ার্ড আসবে কেমনে? তো শুরুতে ব্যাকওয়ার্ড শূন্য ছিল, আস্তে আস্তে ব্যাকওয়ার্ড বাড়ছে কারণ উৎপাদের পরিমাণ বাড়ছে, আর আবার ফরওয়ার্ড কমছে কারণ বিক্রিয়কের পরিমাণ কমছে। কথা কি বুঝতে পারছি? যে শুরুতে কিন্তু আমাদের বিক্রিয়ক বেশি ছিল, এই জন্য ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট বেশি ছিল। পরে কি বিক্রিয়ক কমছে, তার মানে কি বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কমছে। একদম শূন্য তো হবে না, একটা সার্টেন এলিমেন্টে জাস্ট দুজনের সমান হয়ে যাবে, এবং তখনই আমরা বলি এই বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জিত হয়েছে। আশা করি বুঝতে পারছি। এবার আসো 2 নম্বর গ্রাফের মধ্যে আমরা কি বুঝতে চাচ্ছি সেটার মধ্যে যাই। 2 নম্বর গ্রাফটা, 1 মিনিট তুলতে পারিনি। 2 নম্বর যে গ্রাফটা, ধরো এইটা আর এইটা, এই 2 নম্বর গ্রাফে আবার আমি সেম ভাবে বললাম যে এটা তোমার সময়কে মিন করতেছে, ঠিক আছে? সেকেন্ডে বা ধরো যে যেটাই বলো না কেন, সময়কে এক্স অক্ষ সময়কে মিন করতেছে, আর এটা তোমার মিন করতেছে তোমার ধরো যে ঘনমাত্রাকে, কাকে, পরিমাণ, তাই না? কোনোটা বিক্রিয়ক বা উৎপাদের পরিমাণকে মিন করতেছে, ঘনমাত্রাকে, বা এটাকে তুমি এস দ্বারা বা সি দ্বারা বসাতে পারো। ঘনমাত্রা ইংলিশ কি, কনসেন্ট্রেশন, তো এটাকে সি দ্বারা প্রকাশ করা যায়, সমস্যা নেই। এটার ওয়াই অক্ষ মিন করতেছে। ঘনমাত্রার সাথে সময় সম্পর্কটা কিরকম হবে, ঠিক আছে? একদমই সহজ ভাইয়া। আমি কি বলে আসলাম মনে আছে আগের চিত্রটার মধ্যে? আমি কিন্তু পরিমাণের কথাটা কিন্তু এখানে উল্লেখ করেছিলাম। প্রথম সম্ভাবনায় ছিল যে দুজনেরই কি হয়ে গেছে, ঘনমাত্রা সমান হয়ে গেছে, দুজনের ঘনমাত্রা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখানেও 5 জন, এখানেও 5 জন। বাট শুরুতে তো সমান ছিল না, শুরুতে কার বেশি ছিল, এই যে দেখো বিক্রিয়কে বেশি ছিল, 10 জন ছিল শুরুতে, বিক্রিয়ক ছিল শুধুমাত্র। আস্তে আস্তে কি উৎপাদের ঘনমাত্রা বাড়ছে, এবং এক সময় কি হয়ে গেছে, ঘনমাত্রার জন্য সমান হয়ে গেছে। আবার হতে পারে যে এরকম যে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হতে পারে, উৎপাদনটা কম থাকতে পারে, কিন্তু রিঅ্যাকশন রেটগুলো সমান, তাই না? বুঝে আসছি। আবার এরকম হতে পারে যে তোমার প্রোডাক্টের ঘনমাত্রা বেশি বা রিঅ্যাকটেন্টের ঘনমাত্রা কম, এরকমও কিন্তু হতে পারে। বা সবার ক্ষেত্রেই কিন্তু সাম্যাবস্থা অর্জনের শর্ত হলো যে কি হতে হবে, রিঅ্যাকশন রেট বা বৃদ্ধিটা, হ্যাঁ, সময় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির যে হারটা, সেটা কিন্তু আমাদের সমান হতে হবে। তো এই ক্ষেত্রে তুমি এটাকে, প্রথম কথাটা আমি এরকম বললাম, ধরো T=0 সময়, খেয়াল করো, T=0 সময় কোনো উৎপাদ ছিল না। যত সময় গড়াইছে তত উৎপাদের পরিমাণ বাড়ছে। তা আমি বললাম এরকম একটা কথা, দেখো এটা সোজা হয়নি, আমি একটু ইয়া করে দিই, 1 মিনিট। এইটা আরেকটা আমি বললাম, এইটা এই বিক্রিয়াটা আসলে কি মিন করতেছে? এখানে
এই যে আকাশি কালার যেটা, এটা হলো আমাদের উৎপাদের ঘনমাত্রাকে মিন করতেছে। উৎপাদের কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা C1C দিয়ে লিখলাম। আর এই লালটা মিন করতেছে বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের কনসেন্ট্রেশন। তাহলে এখন তোমাকে বলো তো ভাইয়া এখানে আসলে হলো কি, এখানে বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা সময়ের শুরুতে বিক্রিয়ক ছিল একদম হাইস্ট, একদম উপরে, দেখছো একদম উপরে আছে, বাট উৎপাদ কি ছিল, শূন্য ছিল না। যতই সময় বাড়ছে, যতই সময় সামনের দিকে অগ্রসর হয়েছে, উৎপাদের পরিমাণ বাড়ছে আর বিক্রিয়কের পরিমাণ কমছে। ওই যে 100 থেকে 0 70 হয়ে গেছে, 30 হয়ে গেছে, বাড়ছে। বাড়ার পর এমন একটা সময় আসবে, কি হবে, এমন একটা সময় আসবে তখন কি হবে বলতো, রিঅ্যাকট্যান্ট থেকে যখন প্রোডাক্ট উৎপন্ন হচ্ছিল, এমন একটা সময় আসবে, এটা হলো T = ইকুইলিব্রিয়াম, তাই না, সাম্যাবস্থা। এমন একটা সময় আসবে যখন ধরো রিঅ্যাকট্যান্টের পরিমাণ ধরো আমি বললাম যে 60 হয়ে গেছে আর প্রোডাক্ট হলো 40, এবং এটা ফিক্সড হয়ে গেছে যে 60 এবং 40, এবং এই সময়ে তাদের মধ্যে ধরো আমি বললাম যে 20-এর আদান প্রদান হচ্ছে, 20, সে একই সময় 20 হারাচ্ছে, সে একই সময় 20 আবার দিয়ে দিচ্ছে। মানে কোন গ্রাফটা বলতো ভাইয়া, এই যে প্রথম সম্ভাবনা, দুজনের পরিমাণ সমান হয়ে গেছে, এটা না, সরি, এর আমি বলছিলাম যে বিক্রিয়কের পরিমাণ বেশি, তাহলে এই গ্রাফটা আমি এখানে আঁকছি যে বিক্রিয়কের পরিমাণ বেশি, ও 60 জন আছে, ও 3 জন আছে, বা দুজনের রিঅ্যাকশন রেটটা সমান। দেখো এই যে গ্রাফটা কিন্তু এটা মিন করতেছে, এই গ্রাফটা যেটা মিন করতেছে যে বিক্রিয়ক কিন্তু উপরেই আছে, উৎপাদক কিন্তু উপরেই আছে, বাট একটা সময় গিয়ে মানে উৎপাদ কিন্তু নিচে, বিক্রিয়কের নিচে আছে, তাই না। উৎপাদ বাড়ছে, ঠিক আছে, বাড়ার পরে কি একটু এরকম ফ্ল্যাট হয়ে গেছে, এখানেও কি ফ্ল্যাট হয়ে গেছে, তার মানে কি রিঅ্যাকশন রেট সমান হয়ে গেছে না। তার মানে দেখো এখানে কিন্তু আমি বললাম যে এই উদাহরণটার মতো আর কি, যে এখানে তোমার 60, এখানে তোমার 40, এটা ফিক্সড হয়ে গেছে, দেখো ফিক্সড, একদম ফ্ল্যাট লাইন ফিক্সড হয়ে গেছে। কারণ কি, কারণ তাদের মধ্যে একই সময়ে 20 আদান প্রদান হচ্ছে, তো কেউই হারাচ্ছে না বা কেউই অর্জন করছে না, দুজনে এক বিশেষ মুহূর্তে তাদের রিঅ্যাকশন রেট সমান, এই জন্য তাদের ঘনমাত্রা কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। বাট এখানে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রা থেকে বেশি আছে, তাই না। এখানে কিন্তু আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের ঘনমাত্রা থেকে কি আছে, বেশি আছে। ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, এই জন্য আমি এখানে কিছু বললাম না আর কি, আমি জাস্ট নর্মালি বললাম যে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি উৎপাদের ঘনমাত্রা থেকে। আশা করি ভাই বুঝতে পারছি এই জিনিসটা। কিন্তু দেখো এই ফ্ল্যাট লাইন কি মিন করতেছে, যে ঘনমাত্রা ফিক্সড, তার মানে কি রিঅ্যাকশন রেট ফিক্সড, তাই না। তার মানে এই যে ফ্ল্যাট লাইনটা, এটা মিন করতেছে কি, রাসায়নিক সাম্যাবস্থা, তাই না, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মিন করতেছে, কি মিন করতেছে, সাম্যাবস্থা মিন করতেছে। এটা কিন্তু সাম্যাবস্থার একটা গ্রাফ সময়ের সাথে ঘনমাত্রার। আবার দেখো তো এখন সেম ভাবে এরকম হতে পারে না, আবার আমি আঁকলাম সেম সময়ের সাথে ঘনমাত্রা, কিরকম হতে পারে বলো তো ভাইয়া, এরকম হতে পারে না যে তোমার এরকম এরকম, ঠিক আছে, এগুলো ফ্ল্যাট লাইন দিও, হ্যাঁ স্কেল দিলে ফ্ল্যাট লাইন হবে। এখানে কিন্তু সেম ভাবেই এটা কিন্তু আমাদের উৎপাদের ঘনমাত্রা, এটা কিন্তু আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে উৎপাদ উপরে উঠে গেছে, তার মানে এখানে অবশ্যই প্রোডাক্টের পরিমাণ বেশি হয়ে গেছে রিঅ্যাকট্যান্টের পরিমাণ থেকে, এবং এখানে কিন্তু তারা একসময় কি ফ্ল্যাট হয়ে গেছে, তার মানে এখানে তার সাম্যাবস্থা পৌঁছে গেছে, কিসে পৌঁছে গেছে, ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। এটা কোন অবস্থা বলতো ভাইয়া, এটা কিন্তু আমাদের এই অবস্থা যেখানে উৎপাদ বেশি 60 জন আর বিক্রিয়ক কিন্তু আমাদের কম, বাট তারপরেও তারা সাম্যাবস্থায় আছে, কারণ তাদের রিঅ্যাকশন রেট সমান। এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটতেছে, উৎপাদের পরিমাণ কি বিক্রিয়া করতে হতে বেশি হয়ে গেছে আর বিক্রিয়কের পরিমাণ বিক্রিয়া করতে হতে কমে গেছে, বাট একদম শূন্য হয়ে যায় নাই, এবং একটা সময় গিয়ে তারা কি হয়ে গেছে, তাদের রিঅ্যাকশন রেট সমান হয়ে গেছে এবং তারা সাম্যাবস্থায় উপনীত হয়েছে। তো এর মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ, তাহলে এই তিনটা গ্রাফই আসলে কিন্তু আমাদের সাম্যাবস্থাকে মিন করতেছে। আরেকটা গ্রাফ হওয়া সম্ভব না ভাইয়া, কোন গ্রাফটা বলতো ভাইয়া, এই যে আমাদের প্রথম যে সম্ভাবনা ছিল যে দুজনের পরিমাণই সমান, এটা তোমরা বাসায় তোমাদের টাস্ক থাকবে, তোমরা এরকম এক্স এবং ওয়াই এঁকে সময় ভার্সেস ঘনমাত্রা ভার্সেস সময় গ্রাফ এঁকে তোমরা এইভাবে এটাকে আঁকবা। দুইটা গ্রাফ কিরকম হতে পারে, অলরেডি কিন্তু ওইটা গ্রাফ কেমন হবে বা কেমন হইতে পারে সেটা তিনটা গ্রাফের মধ্যে কোনো একটার মধ্যে লুকায় আছে, হ্যাঁ, মানে দেখতে কেমন হবে আর কি, বাট জিনিসটা কিন্তু সব তোমাদের নিজেদের করতে হবে, করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটার অ্যান্সার তোমরা দিবা এবং সেটা আমরা দেখবো, ঠিক আছে। যাই হোক, আমরা এতটুকু আশা করি বুঝতে পারছি যে রাসায়নিক সাম্যাবস্থা আসলে কি, যে বিক্রিয়া হারের উপর রাসায়নিক সাম্যাবস্থা আসলে নিয়ন্ত্রণ করতেছে, এবং এই জিনিসটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের আশা করি কোনো সমস্যা আমাদের এখানে হওয়ার কথা না, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছি রাসায়নিক সাম্যাবস্থা কি এবং বিক্রিয়ার হারটা কি, এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার আমাদের কথা না, ঠিক আছে। আরেকটা ব্যাপার তোমাদের হতে পারে যে রাসায়নিক সাম্যাবস্থা আসলে অনেকে বুঝে না, তোমাকে বললাম না একটু আগে যে
তোমার কাছে মনে হবে, দেখো 1 মিনিট, এই দেখো যখন এখানে যে লোকটা আছে এই লোকটার কাছে কি মনে হবে যে এখানে 5 জন এখানে 5 জন, এটা ফিক্সড হয়ে গেছে, মানে ও বুঝবে না যে দুজনের আদান প্রদান এখানে হচ্ছে। তো অনেকেই এটা মনে করতো যে রাসায়নিক সাম্যাবস্থা মনে হয় একটা স্থির অবস্থা, একটা মনে হয় স্ট্যাটিক অবস্থা, এটা মানে চলমান না, গতিশীল না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা চলমান অবস্থা। ঠিক আছে, এটা কি অ্যাকচুয়ালি কি চলমান অবস্থা, এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা বের করা যায়। ঠিক আছে, তো আমরা একটু সেটাই দেখি আজকে লাস্ট টপিক, যে রাসায়নিক সাম্যাবস্থার গতিশীলতা। রাসায়নিক সাম্যাবস্থার গতিশীলতা বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, খেয়াল করো। অনেকে এটা মনে করতো যে আসলে তোমার ধরো একটা বিক্রিয়া তোমাকে আমি দিলাম, যে ধরো হাইড্রোজেন আর আয়োডিন যখন বিক্রিয়া করবে, দুইটা গ্যাস, ঠিক আছে, এটা গ্যাসিয়াস বললাম, তাহলে বিক্রিয়া করার পরে তারা যখন সাম্যাবস্থা পৌঁছিত হলো, মানে ইকুইলিব্রিয়ামে আসলো, তখন তারা উৎপন্ন করবে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। তো অনেকে মনে করে এটা স্থির অবস্থা, অনেকে কি মনে করে রাসায়নিক সাম্যাবস্থা কি স্থির অবস্থা। ইজ ইট স্ট্যাটিক? নো, এটা কিন্তু কোনো স্ট্যাটিক অবস্থা না, এটা কিন্তু কোনো স্থির অবস্থা না। এটা প্রমাণ করা যায় কিভাবে? এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানীরা একটা নতুন ওয়ে বের করলো। সে ওইটা কি, তারা এক কাজ করলো, যদি এটা স্থিরই হয় তার মানে কি হাইড্রোজেন আয়োডিন এই পাশে থাকবে আর হাইড্রোজেন আয়োডাইড এই পাশে থাকবে। ব্যাপারটা আসলে এরকম যে তারা চিন্তা করলো যে এই পাত্রের মধ্যে হাইড্রোজেন আছে আর আয়োডিন আছে, আর এই পাত্রের মধ্যে তোমার কি আছে, হাইড্রোজেন আয়োডাইড আছে, তার মানে এখানে কোনো ধরনের কানেকশন নাই। তা চিন্তা করছে কি এখানে কোনো ধরনের কি নাই, কানেকশন নাই, তার মানে কি সাম্যাবস্থা একটা কি, একটা স্থির অবস্থা। কিন্তু আমরা কিন্তু সহজেই প্রমাণ করতে পারি এটা আসলে কোনো স্থির অবস্থা নয়। কিভাবে প্রমাণ করতে পারি? এখানে রাসায়নিক সাম্যাবস্থা যে স্থির অবস্থা নয় সেটা বোঝার জন্য উপরোক্ত বিক্রিয়ায় আয়োডিন ট্রেসার বলতে আমরা ভাইয়া বুঝাচ্ছি আয়োডিনের একটা তেজস্ক্রিয় মৌলকে, আয়োডিনের একটা তেজস্ক্রিয় আইসোটোপকে, তাই না? আয়োডিনের একটা কি তেজস্ক্রিয় আইসোটোপকে। এটা সংখ্যাটা এরকম যে আয়োডিন, এটার আণবিক যে ভর সেটা 128, সেখানে আর হলো যে পারমাণবিক সংখ্যা সেটা হলো যে 53। তাহলে এই ক্ষেত্রে এটা আমরা এই আয়োডিনের ক্ষেত্রে আমরা এই আয়োডিনের এই তেজস্ক্রিয় এলিমেন্ট এটা কি একটা রেডিও অ্যাক্টিভ। এখন এটা কেন রেডিও অ্যাক্টিভ বা কিভাবে রেডিও অ্যাক্টিভ হলো এটা তোমাদের বুঝতে হলে কিন্তু আমাদের ফিজিক্সের, আমি অলরেডি এই ক্লাসটা তোমাদের নিয়েছি, অনেক ডিটেলস নিয়েছি যে কোনো একটা এলিমেন্টকে আমরা কখন তেজস্ক্রিয় বলবো। হ্যাঁ, এগুলো আসলে নিউট্রন এবং প্রোটনের অনুপাতের উপর নির্ভর করে, সেগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ডিটেলস লেকচার তোমাদের দিয়ে দিয়েছি। ফিজিক্সের 13 নম্বর অধ্যায়ে অলরেডি তোমাদের 3টা লেকচার নেওয়া হয়ে গেছে। তো সেখানে তোমরা দেখবা আমি এই কথাগুলো আলোচনা করে দিয়েছি। তো আপাতত আমি এগুলো বলতেছি না, জাস্ট তোমরা বিশ্বাস করে নাও আমাকে, এটা কি এটা তেজস্ক্রিয় মৌল, এটা কি একটা তেজস্ক্রিয় আইসোটোপ, আয়োডিনের তেজস্ক্রিয় আইসোটোপ, তাই না? এটা আমরা ইউজ করছি, বুঝছে? সব ব্যবহার করা হয়, আর ব্যবহার করলে কি হয়, কাহিনীটা কি ঘটে, ব্যবহার করা হয়। নর্মালি দেখো এটা কিন্তু সাধারণ, এটা আয়োডিন, এটা কি এটা সাধারণ আয়োডিন, এটা কি আয়োডিন, এটা হলো সাধারণ আয়োডিন, আর এটা হলো আয়োডিনের একটা আইসোটোপ। এটা তুমি ইউজ করলে বুঝবা সাধারণ আয়োডিন। তো তুমি তখন বিজ্ঞানীরা খেয়াল করলো কি যে অল্প পরিমাণে আয়োডিন এই পাত্রের মধ্যে দিয়ে দিল। আমি বললাম যে এই পাত্রটা দিয়েছিলাম না আমি, হাইড্রোজেন আয়োডাইড আর আয়োডিন, তো অল্প পরিমাণ এই পাত্রের মধ্যে দিয়ে দিল। তখন দেখা যায় হয় কি, তোমাদের একটু বোঝার চেষ্টা করি যে এই যে হাইড্রোজেন আর প্লাস কিছু পরিমাণ আয়োডিন এবং 128 এবং 53 যে রিঅ্যাকশনটা আছে এটা দিয়ে দিছে। তো দেখা যায়, আমি এটাকে স্টার দিয়ে বুঝাচ্ছি, এটাতে কি বোঝানো হয়, এটাতে বোঝানো হয় এই তেজস্ক্রিয় আইসোটোপটাকে। ঠিক আছে,
দেখা যায় কিছুক্ষণ পরেই বিক্রিয়ার মধ্যে এটা উৎপন্ন হয়েছে 2 হাইড্রোজেন আয়োডিন স্টার। দেখো কি মজার জিনিস যে এই পাত্রের মধ্যে, মানে আমি এটা আবার আঁকি, দেখো এই যে পাত্রের মধ্যে মানে বিজ্ঞানে ধরে নিয়েছিল কি এটা কি স্ট্যাটিক অবস্থা, মানে এটা চলতে পারে না। এটা বোঝার জন্য তাহলে কি করা হয়, এই যে হাইড্রোজেন আয়োডাইড, তাহলে এটা বোঝার জন্য এই পাত্রের মধ্যে তোমার দিয়ে দিছি আমি ওই তেজস্ক্রিয় আয়োডিন, কি দিয়ে দিছি, তেজস্ক্রিয় আয়োডিন দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর দেখলাম একটু পরেই যখনই আমি তেজস্ক্রিয় আয়োডিন দিলাম ঠিক একটু পরেই এখানেও তেজস্ক্রিয় আয়োডাইড উৎপন্ন হচ্ছে। তখন তারা বুঝলাম তাহলে হ্যাঁ ওই যে আমাদের দুজন আমাদের কি হচ্ছে স্থানান্তর হচ্ছিল না, দুইজন, ঠিক আছে, এটা কিন্তু অল্টারনেশন করা হচ্ছে, দুজন স্থানান্তর হচ্ছে না, তাহলে ওই যে এটা কিন্তু আমাদের তাহলে আসলেই সত্য যেটা আসলে কখনোই কিন্তু স্থির অবস্থা না, এটা সর্বদা এটা কি চলমান অবস্থা, তাই না? এটা সর্বদা কি চলমান অবস্থা যদি না হইতো তাহলে আমি যেখানে আয়োডিন দিতামও তাহলে তো এখানে কোনো সমস্যা হইতো না। আয়োডিন দিছি এবং এই আয়োডিন আর এই আয়োডিন, দুই আয়োডিন এখন প্রেজেন্ট আছে, তো কিছু পরিমাণ আয়োডিন তো এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, করার পরে কি এই হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে না, অবশ্যই কিন্তু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে এবং সেই আয়োডিনটা কি হবে, তেজস্ক্রিয় হবে। তাহলে এই যে চলমান অবস্থা বিধায়িত এরকম হইতে পারছে, এই চলমান অবস্থা না হতো তাহলে কিন্তু কখনো এটা সম্ভব হইতো না যে এখানে আমি তেজস্ক্রিয় আয়োডিন ইউজ করার পরেও এখানে তেজস্ক্রিয় আয়োডিন পাইছি, বা যদি চলমান অবস্থা না হইতো তাহলে কিন্তু সেভাবে আমি পাইতাম না, তখন কিন্তু আমরা এরকম অবস্থা দেখতাম না, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ রাসায়নিক সাম্যাবস্থা আসলে চলমান অবস্থা। তার মানে ওই যে আমি কথাটা বললাম যে এই যে এইগুলোর মধ্যে, হ্যাঁ এগুলোর মধ্যে সর্বদা কিন্তু দুজন করে আমাদের স্থানান্তর হবে, একই দুজন না, হতে পারে যে এই দুজন প্রথমে গেছে পরে আবার গেছে এই দুজন, এরকম আর কি, মানে অল্টারেশন ঘটবে আর কি, তাই না? এটা তো আসলে আমরা বলতে পারি না, এটা অনুপরমাণু লেভেলের খেলা, এটা তো আমরা আসলে আমরা কেউই না এগুলো বলার, তাই না? ওরা নিজেরাই সার্থক সংঘর্ষ করে, সার্থক ভাবে বিক্রিয়া করে, এটা নিজেরা সবকিছু করে, এটা আমরা কন্ট্রোল করতে পারবো না বা আমাদের কোনো হাতেও নেই, ঠিক না? অনুপরমাণু লেভেলের জিনিস তো আমাদের আসলে ধরা ছোঁয়ার বাইরে। তো এখানে আসলে সেগুলোই বলতেছে রাসায়নিক সাম্যাবস্থা আসলে কোনো স্থির অবস্থা নয়, এটা একটা গতিশীল সাম্যাবস্থা, কারণ এখানে সবসময় বিক্রিয়ার হারটা সমান, হ্যাঁ তার মানে বিক্রিয়ার হার সমান মানে কি, নড়াচড়া হচ্ছে না, হ্যাঁ নড়াচড়া কিন্তু অবশ্যই হচ্ছে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি রাসায়নিক সাম্যাবস্থাটা কি একটা গতিশীল অবস্থা, কখনোই কোনো স্থির অবস্থা না, স্থিতি অবস্থা না। তোমরা এতটুকু অ্যাড করলে দিলেই তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে তোমরা লিখতে পারো যে আমি এবার লিখে দিই তোমরা কিভাবে লিখবা জিনিসটাকে, যে সেটা লিখে শেষ করে দিব। প্রথম বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জনের পর অল্প পরিমাণে তেজস্ক্রিয় আয়োডিন যোগ করলে দেখা যায় এক মিনিট ভাইয়া, তাহলে প্রথম বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জনের পর অল্প পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন যোগ করলে দেখা যায় অল্প কিছুক্ষণ পরে সেখানে হাইড্রোজেন আয়োডাইড তেজস্ক্রিয়, ব্র্যাকেটে লিখে দিতে পারো তোমরা, তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। এটা জিনিস খেয়াল রাখবা যে আয়োডিন কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে তুমি যখন আয়োডিনটা অ্যাড করছো এটা কিন্তু আসলে বেশি পরিমাণে দেওয়া যাবে না, মানে খুবই অল্প পরিমাণে দিতে হবে যাতে আমাদের বিক্রিয়ার সাম্যাবস্থা আবার চেঞ্জ না হয়ে যায়। কারণ আমরা নেক্সট ক্লাসে পড়বো লা সাতারিয়ার নীতি এবং সেখানে দেখবো যে কোনো একটা বিক্রিয়ার সাম্যাবস্থা আসলে তার ঘনমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়কী ঘনমাত্রা বা উৎপাদক ঘনমাত্রার উপর নির্ভর করে। এই জন্য খুবই অল্প পরিমাণে আমরা এটা জাস্ট বোঝার জন্য আর কি খুবই অল্প পরিমাণে আমরা আয়োডিন দিব, ঠিক না? এই জন্য কিন্তু আমি বলছি এখানে অল্প পরিমাণে আয়োডিন যোগ করছি, অল্প পরিমাণে আয়োডিন যোগ করছি, তাই না? তাহলে দেখবো যে কিছুক্ষণ পরে সেখানে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এ থেকে বোঝা যায় এক মিনিট, এ থেকে বোঝা যায়
রাসায়নিক সাম্যাবস্থা প্রকৃতপক্ষে একটি গতিশীল অবস্থা। ঠিক আছে ভাই, আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছি। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিশেষ করে আমাদের নেক্সট লেকচারগুলো বোঝার জন্য আমাদের আজকের ক্লাসটা আসলে অপরিহার্য। তো তোমরা আশা করি সবাই বুঝতে পারছো আজকের লেকচারগুলো, ঠিক আছে। এবং তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই সম্পর্কিত। তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।